ভোরের এই মিষ্টি আলো শুধু নতুন দিনের সূচনা নয়, বরং একটি নতুন সম্ভাবনার দরজা। প্রতিটি সকাল দিয়েই একেকটি মানুষের গল্প তৈরি হয়। ভোরের স্নিগ্ধতা মানুষের মনকে শান্ত করে তোলে, যা নতুন দিনের নতুন স্বপ্ন দেখাতে সাহায্য করে। আর আমাদের পথ চলায় এটাই প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করছি খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে সুপ্রভাত। সকালের স্নিগ্ধতা প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলে। আর একটি কর্মব্যস্ত জীবনের দিনের শুরুটা সুন্দর হওয়া খুবই জরুরি। ইদানিং কিন্তু শীত শীত একটা ভাব চলেই এসেছে, সাথে শিউলি ফোটাও শুরু হয়ে গিয়েছে। তো আমাদের এই গাছটায় এবারই প্রথম ফুল ধরেছে। তো আমার খুশি আর কে দেখে। আমি জানি না শিউলি আর বকুল ফুল কেন আমার এত পছন্দের। আমি তাদের গন্ধে পুরো মগ্ন হয়ে যাই। তো গত বছর দাদু এই গাছটা লাগিয়েছিলেন। তো এই বছরই বেশ অনেক ফুল ধরেছে মাশাল্লাহ। আর মেইন গেটের পাশে লাগানোয় একদম ঘর থেকে বের হতেই ফুলগুলো একদম বিছিয়ে পড়ে থাকে, দেখে একদম চোখ জুড়িয়ে যায়। তো প্রতিদিন সকালবেলায় একটু হাঁটাহাঁটি করে তারপর ফুলগুলো কুড়িয়ে নেই। তো ঘরে নিয়ে এসে অল্প একটু পানির মধ্যে ফুলগুলো রেখে দিলে বেশ তাজা থাকে এবং অনেক সুবাস ছড়ায়। তো এগুলো দেখলেই আসলে মনে হয় আল্লাহর কি অপরূপ সৃষ্টি, তাই না? কত নিখুঁত করে সুন্দরভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবকিছু। আল্লাহর প্রত্যেকটা নেয়ামতের উপরই শুকরিয়া জানাই। তো অনেকদিন পর যেহেতু ভিডিও শেয়ার করছি, তো বেশ কিছুদিন আগে থেকেই ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো সেদিন মেহেদি গাছে দেখলাম অনেক পাতা ধরেছে। তো পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। মেহেদি পাতা কিন্তু আমাদের চুলের যত্নে বেশ উপকারী, বা হাতে লাগালেও বেশ সুন্দর লাগে। তো আমি চুলের জন্যই আমাদের হেল্পিং হ্যান্ড বুবুকে বলছিলাম যে বেটে দিতে। আমি ব্লেন্ডার করে দিয়েছিলাম, তারপরে আরেকটু মিহি হওয়ার জন্য পাটায় বেটে নিয়েছিলেন। তো তারপর চুলে দেওয়ার জন্য এখানে আমি কিছুটা অলিভ অয়েল আর যেটুকু আমি মাথায় দেব সেটুকুর সঙ্গে সামান্য একটু চায়ের লিকার পানিটা দিয়ে দিয়েছিলাম। তো 15 দিন পর পর এই মেহেদিটা মাথায় দিলে চুলের গোড়া কিন্তু বেশ শক্ত হয়। তো যাই হোক, এখন কিন্তু হঠাৎ দিন ভালো থাকে, আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। আবহাওয়া কেমন যেন হয়ে গিয়েছে, কোনো কিছুর নির্দিষ্ট কোনো ঠিক ঠিকানা নেই। তো এর মধ্যে আমার পরীক্ষাও শেষ হয়ে গিয়েছিল। তারপর চলে গিয়েছিলাম শ্বশুর বাড়ি। তো সেখানে কয়েকটা দিন বেশ মজা করেই কাটিয়েছিলাম। তো শ্বশুর বাড়ি যেয়ে ওই খামার ঘরের আশপাশটা ঘুরে দেখছিলাম। তো চীনা হাঁসের বাচ্চা দিয়েছিল, সেগুলো বেশ বড় হয়েছে। আর এদিকে আমার হাজবেন্ড ছোটখাটো একটা গরুর খামার দেওয়ার চিন্তা ভাবনা করছেন। তো এখানে অল্প পরিসরে কিছু গরু ওঠানো হয়েছে। সবাই মাশাল্লাহ বলিয়েন, আর অবশ্যই দোয়া করিয়েন। তো আমি সেগুলোই যেয়ে দেখছিলাম যে কিভাবে কি করেছেন। তো ঘরটা মোটামুটি বেশ বড়ই হয়েছে। সাথে চারিগুলো আমার হাজবেন্ডের প্ল্যান অনুযায়ী খুব সুন্দর করে দেয়া হয়েছে, গরুর যেন কোনো কষ্ট না হয়। তো ওদেরকে দেখাশোনার জন্য একজন হেল্পিং হ্যান্ড রয়েছে। তো এখনো পুরোপুরিভাবে শুরু করা হয়নি, তো আস্তে আস্তে একটু একটু করে গোছানো চলছে। তো অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমার বাসার বারান্দায় যে মুরগিগুলো ছিল সেগুলো কোথায় বা কি অবস্থায় আছে। আসলে আমি আপনাদের সাথে আরো আগেই শেয়ার করেছিলাম যে আমি ওই বাসাটা চেঞ্জ করে ফেলেছিলাম। তো ওই বাসাটা চেঞ্জ করে যে বাসায় উঠেছি সেখানে আসলে মুরগি পালার মতো অবস্থা নেই। পারলেও হয়তোবা সেটা অ্যালাউ করা হবে না, কারণ আমার বারান্দা থেকে পাশের বাসার বারান্দা খুব একটা ডিস্টেন্স নেই। তাছাড়া উপরে নিচে ওনাদেরও কমপ্লেন আসতে পারে। যেহেতু মুরগি পালনের একটা স্মেল থাকবেই, সবাই হয়তোবা সেটা নিতে পারবে না। তাছাড়া আমার বাচ্চারাও বেশ ছোট ছোট, তো এখন আর আমি মুরগি পালন করছি না। তবে ভবিষ্যতে ইচ্ছা আছে নিজেদের বাসা কমপ্লিট হলে
যদি সুযোগ হয় তাহলে আবার পালন করব ইনশাআল্লাহ। তবে মুরগি বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এদিকে দাদা নাতি বড়শি দিয়ে মাছ ধরছিল পুকুর থেকে। আর এই যে আমি গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে বাড়ির সামনের অংশটুকু বসার ব্যবস্থা করা হচ্ছে, তো এভাবে কমপ্লিট করা হয়েছে। এখানে ফ্যান লাইট সবকিছুরই ব্যবস্থা করা হয়েছে। তো এই তো বড়শি দিয়ে পুকুর থেকে এই মাছগুলো মারা হয়েছিল। তো আমার শ্বশুরবাড়ির হেল্পিং হ্যান্ড আপা উনি কাটছিলেন। তো এখানে আমার শাশুড়ির একটা ছোট্ট বিড়াল ছানা আছে কিটি, তো সেও বসে বসে মাছ কাটা দেখছিল। তো আমি তাকে একটু আদর করে দিচ্ছিলাম। তো ছোট বাচ্চা একদম পায়ে পায়ে লেগে থাকে। তো এদিকে আমি এসেছি শুনে আমার শ্বশুরবাড়ির পাশের বাড়ির আপা ওনার হাজবেন্ড মাছ মেরে একদম তাজা মাছ নিয়ে এসেছিলেন। তো এরকম পাঁচমিশালি ছোট তাজা মাছ কিন্তু গ্রামে আসলেই পাওয়া যায় এবং টাটকা টাটকা রান্না করে খাওয়ার মজাই আলাদা। তো তারপর একদিন সবাই মিলে বারবিকিউ প্ল্যান করছিল। তো একদম গ্রামীণ স্টাইলে এরকম চুলার মতো বানিয়ে কয়লা দিয়ে তারপর বারবিকিউ করা হয়েছিল। তো অন্য একদিন আমার হাজবেন্ড আমার ছেলেকে নিয়ে পুকুরে নেমেছিল, মানে সাঁতার শেখানো বা তার পানির প্রতি ভয়টা দূর করার জন্য। সাঁতার আসলে প্রত্যেকটা মানুষেরই শিখে রাখা উচিত। তো ছোট থেকে অভ্যাস করালে খুব সহজেই শেখানো যায়। এই যে যেমন গ্রামের এই ছোট ছোট বাচ্চারা তারা বেশ ভালো সাঁতার জানে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাচ্ছিল, সাঁতরে এপার থেকে ওপারে যাচ্ছিল। তো ওদের এই মজার কাণ্ড দেখে আমিও আর লোভ সামলাতে পারিনি। তো কেউ ছিল না আশপাশে, নীরব ছিল। তো আমিও নেমেছিলাম। নেমে ওই তো দূরে আমি সাঁতরে যাচ্ছিলাম। তো একটা পিচ্চিকে দিয়েছিলাম একটু ভিডিও করার জন্য। তো অনেক দিন পর পুকুরে নামা হয়েছে, এভাবে আসলে সুযোগ হয়ে ওঠে না। তারপর শ্বশুরবাড়িতে বেশ কিছুদিন থেকে আমাদের বাসায় চলে এসেছিলাম। তো একটা কোর্সে ভর্তি হয়েছিলাম, তো সেই কোর্সটা করার জন্যই যাচ্ছিলাম। তো সবাই যেয়ে অপেক্ষা করছিলাম। তো এটা একটা বেকিং কোর্স ছিল। তো কেক, পুডিং, বেকিং আইটেমগুলো আমার খেতে যেমন ভালো লাগে বানাতেও তেমন ভালো লাগে। তবে একটা কোর্স করা থাকলে হয় কি খুঁটিনাটি অনেক বিষয়গুলো জানা যায়। যেমন কোর্সটা করে যেগুলো জিনিস আমি জানতে পেরেছি আগে হয়তো বা সেভাবে জানতাম না। তো আপু আমাদেরকে অনেক যত্ন করে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন সবকিছু। শেখার আসলে কোনো শেষ নেই বা বয়সও নেই। তো মানুষ কিন্তু শিখতে শিখতেই এক পর্যায়ে একটা ভালো অবস্থান তৈরি করে ফেলেন। আর এই বেকিং আইটেমটা কিন্তু পুরোটাই প্র্যাকটিসের উপর। যে যত দিন যাবৎ কাজ করে যাচ্ছে তার হাতের কাজ তত ভালো। তো ক্লাস চলাকালীন হঠাৎ বাইরে চিল্লাচিল্লি শুনছিলাম। তো আমরা বারান্দায় যেয়ে দেখছিলাম যে বিশাল বড় একটা মিছিল যাচ্ছিল। তো এখন আসলে দেশের পরিস্থিতি অনুযায়ী ভিতরে সবসময় একটা আতঙ্ক কাজ করে যে কখন কি হয়ে যায়। তো সেজন্যই সবাই সবার অবস্থান থেকে সতর্ক থাকা উচিত। তো ২ দিনের ক্লাসে আপু আমাদেরকে অনেকগুলো কেক এবং খুঁটিনাটি অনেক টিপস শিখিয়ে দিয়েছিলেন। তো সবগুলো কেক রেডি হওয়ার পর আমরা এভাবে ফটো সেশন করছিলাম। আসলে সব বেকিং ক্লাসেই হয়তোবা হয়ে থাকে। তো তারপর আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল। এরপর সবগুলো কেক আমরা টেস্ট করছিলাম, খেয়ে কেমন হয়েছিল। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। একেকটার টেস্ট একেক রকম ছিল। তো মিষ্টি জিনিস আসলে এত বেশি একসাথে খাওয়াও যায় না। তো আপু আমাদেরকে বক্সে করে বাসার জন্য দিয়ে দিয়েছিলেন। তো যেহেতু একটা সার্টিফিকেট অর্জন করেছি তো সেজন্য এভাবে একটু ডেকোরেশন করে ভিডিও নিচ্ছিলাম। তো তারপর বাসায় কেক ট্রাই করছিলাম। তো এখানে আমার কেক বোর্ড বা তেমন কিছু ছিল না। তো পিৎজা প্যানের উপরেই রেডি করেছিলাম। তো আমার ছেলে আর আমার ছেলের প্লেমেটকে দিয়ে কেকটা কাটিয়ে নিচ্ছিলাম। তো এটা ছিল চকলেট কেক, ৩ পাউন্ডের একটা চকলেট কেক। তো আলহামদুলিল্লাহ খেয়ে সবাই ভালোই বলেছে। তো তারপর অন্য একদিন ট্রাই করছিলাম। আসলে বললাম না প্র্যাকটিসের উপর এটা। তো সেদিন বানিয়েছিলাম ভ্যানিলা কেক। তো একদম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তারপর সবকিছু দিয়ে দিচ্ছিলাম। তো আমি এখানে ২ টা মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে নিয়েছিলাম। আর এটা করেছিলাম সুইস মেরাং বাটার ক্রিম দিয়ে। তো এই কেকটা কিন্তু বেশ মজার হয়। যারা খেয়েছেন তারা বলতে পারবেন।
তো আমি হাইটটা বেশি রেখে এই কেকটা মেক করেছিলাম। তো ভেতরে অনেকগুলো লেয়ার হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এই কেকটাও বেশ পছন্দ করেছে সবাই। তো রাতের বেলায় ড্রয়িং রুমের পাশেই শিউলি গাছ থেকে এত সুন্দর স্মেল আসছিল, তো আমি একটু ভিডিও না করে পারলাম না। এই যে রাত থেকেই ফুল ফোটা শুরু হয়ে যায়, তারপর সকালে ওগুলো ঝরে পড়ে। তো যাই হোক, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।